রাষ্ট্রচিন্তক ও রাজনীতি বিশ্লেষকরা নানানভাবে ইঙ্গিত দিচ্ছেন যে বিএনপির দিন শেষ হয়ে যাচ্ছে এবং বিএনপি শেষ হয়ে ধ্বংস হয়ে অন্য কেউ রিপ্লেসড হবে এবং বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের একটা পরিবর্তন আসবে, বড় ধরনের একটা ঘটনা ঘটবে, একটা সমীকরণ আসবে। এ কথাটা আমি বলে আসছি বেশ কয়েক মাস যাবত যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকে তাহলে বিএনপি থাকবে, ইউনিফাইড থাকবে এবং বিএনপি জনপ্রিয় থাকবে। যেমন আওয়ামী লীগের পতন হয়েছে 24-এর 5 আগস্ট, কিন্তু আওয়ামী লীগ যদি 2041 সাল পর্যন্ত থাকতো, বিএনপি থাকতো এবং সবচেয়ে বড় দল হিসেবেই থাকতো, সবচেয়ে জনপ্রিয় দল হিসেবেই থাকতো। কিন্তু তারা কিছু করতে পারতো না শেখ হাসিনার। ঘুরে ফিরে তারা ওই ডামি নির্বাচন, ভোটারবিহীন রাতের নির্বাচন, মধ্যরাতের নির্বাচন, সকালের নির্বাচন, দুপুরের নির্বাচন, নানান সিস্টেমে তারা ক্ষমতায় থাকতো। কিন্তু বিএনপি জনপ্রিয় দল হিসেবে মানুষের মনের মধ্যে থাকতো। কিন্তু আওয়ামী লীগ যেহেতু নেই, বিএনপির জন্য এখন একটা সুসময়, অ্যাজিভ যে তারাই ক্ষমতায়, তাদের কথাই থানা চলে। এই পরিস্থিতিতে বিএনপি যা শুরু করেছে, তাদের যে নৈতিক অধঃপতন, তারা যে চাঁদাবাজি, লুটপাট, ধর্ষণ, নারী নির্যাতন এগুলো করছে, নারীদের ওড়না ধরে ধরে টান দিচ্ছে, নারীদেরকে পেটাচ্ছে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে, অন্য দলের নারী কর্মীদের উপর হায়নার মতো হামলে পড়ছে। নতুন বাংলাদেশে, একটা নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে যে বিপ্লব হয়েছে, সেই বাংলাদেশে এই ধরনের দল বেশি দিন টিকতে পারবে না। বিএনপি যদি আগামী নির্বাচনে ক্ষমতায় আসে, ওটাই বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে, ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। কারণ বিএনপি ক্ষমতা আসলে তারা যে লুটপাট শুরু করবে, জনগণের উপর যে নির্যাতন শুরু করবে, জনগণ অতিষ্ঠ হয়ে পিটিয়ে তাদেরকে বঙ্গোপসাগরে পাঠিয়ে দেবে। বা আওয়ামী লীগের ক্ষেত্রে আমরা বলি তাদেরকে ভারত পাঠিয়ে দেবে, কিন্তু বিএনপির ক্ষেত্রে বলতে হবে বঙ্গোপসাগরে পাঠিয়ে দেবে। ভারত এখন বিএনপিকে আশ্বাস দিচ্ছে যে আমরা আছি তোমাদের সাথে, বা চুক্তি করেছে, কিন্তু দিন শেষে ভারত বিএনপিকে আশ্রয় দিবে না। এই জন্য বিএনপির কপালে আছে বঙ্গোপসাগরে ঝাঁপ দেয়া। আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীরা পালিয়ে যেতে পেরেছে, কিন্তু বিএনপি পারবে না, তারা দেশেই ধরা খাবে। তো দর্শক, এই যে এবং নতুন বিএনপির যে জনপ্রিয়তা, বিএনপির যে উদার রাজনীতি, জিয়াউর রহমানের রাজনীতি, এটা অন্য কারো হাতে চলে যাবে। বিএনপিও ভাগ হয়ে 2 ভাগ হবে এবং এনসিপি আসছে বা আরো কোনো দল আসতে পারে যারা মুসলিম জাতীয়তাবাদ ভিত্তিক রাজনীতি করছে, সেই দলগুলো বিএনপির জায়গাটা দখল করবে এবং বিএনপির তরুণ নেতারা বা যাদের বয়স আছে তারাও অন্য দলে বিলীন হয়ে যাবে। তার ফলে একটা সময় আসবে যে বিএনপি থাকবে না। তো বিএনপি রাজনীতি করে ইন দি লং রান লাভ নেই। আপনারা তো দেখেছেন যে দলটা 16 বছর নির্যাতিত, এখন যারা নির্যাতিত হয়েছে তারাই এই দলে জায়গা পায় না, দলে জায়গা পায় হাইব্রিডরা এবং যাদের টাকা পয়সা আছে তারা। এবং এই দলের যে ভয়ানক অধঃপতন, চাঁদাবাজি, লুটপাট, এটা কি জনগণ পছন্দ করে? এবং এটা কোনো সমাধানও কিন্তু বিএনপিতে নাই। তাদের পলিটিক্যাল ইকোনমি এরকম যে তোমরা চাঁদাবাজি করবা, দুর্নীতি করবা। এখন নতুন বাংলাদেশে দুর্নীতি, চাঁদাবাজি চলবে না। তাহলে আপনি বিএনপি কারণ আপনি কি করে খাবেন? আপনার ইনকাম সোর্সটা কি? অতএব বিএনপি থাকবে না, এটা অনিবার্য। এটা মাহমুদুর রহমানও নানানভাবে বোঝানোর চেষ্টা করছেন যে বিএনপি ভারতের ফাঁদে পা দিয়েছে, অতএব সেই ভারতের ফাঁদে যারা পা দেয় তারা থাকে না। এবং ফরহাদ মাজার, রাষ্ট্রচিন্তক ও কলামিস্ট, রাজনীতি বিশ্লেষক, তিনি যেটা বলছেন যে বিএনপি ইতিহাস থেকে শিক্ষা নেয়নি, বিএনপি ধ্বংস হবে। বিএনপির দ্রুত নির্বাচন দাবির সমালোচনা করে বিশিষ্ট দার্শনিক ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মাজার বলেছেন, দলটির অনেক নেতা ইতিহাস থেকে শিক্ষা নেয়নি, তারা নিশ্চিতভাবে বঙ্গোপসাগরে ডুববে, এর মানেই ধ্বংস হবে। আমিও সেটা বলছি, আমি বলেছি বেশ আগে যে তারা বঙ্গোপসাগরে ডুববে, কারণ ভারত তাদের জায়গা দেবে না। তবে খালেদা জিয়ার আপসহীন মনোভাবের প্রশংসা করে বলেন, তার অভ্যুত্থানকারীদের শক্তি জুগিয়েছে, তাই বিজয়ের পরপরই তাকে মুক্ত করা হয়েছে। দেখেন, খালেদা জিয়া রাজনীতি থেকে মাইনাস ফিজিক্যাল কারণে, তার কোনো কন্ট্রিবিউশন, তার কোনো অবদান অথবা রোল প্লে করার জায়গা নাই। তারেক রহমান দেশে আসার মতো সাহস দেখাতে পারছেন না নানান কারণে। বিএনপি তো এখন নেতৃত্ব সংকটেই ভুগছে, তাদের হাইকমান্ড এখন ভোতা। এর মানে হাইকমান্ড যদি কাউকে থ্রেট দেয় যে চাঁদাবাজি করো না, সে আরো চাঁদাবাজি বেশি করে। যদি বহিষ্কার করে তাতে তার কিছু আসে যায় না, সে হাসে।
এ সময় ফরহাদ মাজার বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত সরকারকে নির্বাচিত সরকার হিসেবে গণ্য করা উচিত। হ্যাঁ, আমরাও নির্বাচিত সরকার। দেখেন, ম্যান্ডেট দুই ধরনের, একটা হচ্ছে ইলেকট্রাল ম্যান্ডেট, একটা হচ্ছে পপুলার ম্যান্ডেট। ডক্টর ইউনূস সরকার হিউজ পপুলার ম্যান্ডেট প্রাপ্ত, অর্থাৎ নির্বাচিত সরকারের চাইতেও অনেক বেশি কিছু এটা। তার মতে শুধু ভোটের মাধ্যমেই সরকার নির্বাচিত হয় এই ধারণা ভুল। গণঅভ্যুত্থানেই প্রকৃত গণতন্ত্রের প্রতিফলন এবং জনগণের অভিপ্রায়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। ডেমোক্রেসি দুই ধরনের, একটা হচ্ছে ডিরেক্ট ডেমোক্রেসি, একটা হচ্ছে ইনডিরেক্ট ডেমোক্রেসি। এই সরকার সবচাইতে গণতান্ত্রিক, যার ফলে এই সরকার ডিসিশন মেকিং প্রসেসটাও একেবারে ডিরেক্ট ডেমোক্রেটিক। কিভাবে? পার্লামেন্টারি ডেমোক্রেসি, এটা জনগণের প্রতিনিধি হিসাবে পার্লামেন্টারিয়ানরা ডিসিশন মেক করেন, যেটা আসলেই জনগণের কোনো মতামতের প্রতিফলন নয়। আর পার্লামেন্টারিয়ানরাও আসলে যা বলেন ওটাও ভুয়া, ওই সরকার দলের প্রধান যা বলেন ওইটাই ফাইনাল। অতএব এটা গণতন্ত্রের নামে প্রতারণা। বাংলাদেশে এতদিন যেটা চলেছে, জনগণের মতামতের ভিত্তিতে কোনো শাসন আদৌ পরিচালিত হয়নি। কিন্তু এখন সরকার কি করে? বিভিন্ন সিদ্ধান্তে জনগণের মতামত নেয়, সরাসরি ডিরেক্ট ডেমোক্রেসি চর্চা করছে। ওয়েবসাইটে জনগণের মতামত নেয়, জিজ্ঞেস করে। আপনার যে কেউ মতামত দিতে পারেন, যে কেউ ভোট দিতে পারেন। এই সুযোগটা কিন্তু কোনো সরকার আমলে ছিল না। অতএব এই সরকার সবচেয়ে বেশি ডেমোক্রেটিক সরকার। তারা 5 বছর চোখ বুজে ক্ষমতায় থাকতে পারে, এই নৈতিক অধিকার তাদের আছে, এটা আমরা মনে করি। তিনি বলেন, 24 সালে ছাত্র জনতা সৈনিকদের গণঅভ্যুত্থান ঘটেছিল, কিন্তু ফ্যাসিবাদী সংবিধান বহাল থাকায় প্রতি বিপ্লব সংগঠিত হয়েছে। সংবিধান না থাকলেও ফরমান দিয়ে দেশ চালানো সম্ভব। তবে অভ্যুত্থানকারীরা একের পর এক ভুল করে চলছে, যার মধ্যে অন্যতম ছিল চুপ্পুর কাছে শপথ নেওয়া। এখন তারা মধ্যমপন্থী রাজনৈতিক দল গঠন চেষ্টা করছে, যা আরো একটা ভুল। যাই হোক, ফরহাদ মাজারের বক্তব্যের সাথে সিংহভাগ আমি একমত। চুপ্পুর কাছে শপথ নেওয়ার পক্ষে আমি কখনোই ছিলাম না, শহীদ মিনারে শপথ নেওয়ার পক্ষে ছিলাম। মধ্যমপন্থাকে শপথ পড়ানোর দায়িত্ব আমরা বলেছিলাম যে ডক্টর ইউনূসকে বা উপদেষ্টা পরিষদকে শপথ পড়াবেন। তখন উপদেষ্টা পরিষদ বলতে হতো না, এখন তো উপদেষ্টা মানে চুপ্পুর উপদেষ্টা, রাষ্ট্রপতির উপদেষ্টা। তখন এটা বলার প্রয়োজন হতো না, তখন মন্ত্রী প্রধানমন্ত্রী এগুলো বলতে পারতেন, কোনো সমস্যা হতো না। শপথ কোন শহীদ পরিবারের সদস্য শপথ পড়াতো, অথবা কোনো অভ্যুত্থানে আহত শপথ পড়াতো, এটা উচিত ছিল। তারপরে আমরা নতুন সংবিধান গ্রহণ করতাম। মধ্যমপন্থাকে সুবিধাবাদ আখ্যা দিয়ে তিনি বলেন, তরুণদের দল হতে হবে সব ধরনের ফেসিবাদ বিরোধী। কেবল বাঙালি জাতিবাদের বিরোধিতা করলেই চলবে না, ধর্মীয় ফেসিবাদ সব রূপের ফেসিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। ভারত ক্রমাগত উস্কানি দিচ্ছে বলে সতর্ক করে ফরহাদ মাজার। ভবিষ্যতে আরো কঠিন পরিস্থিতি আসছে। নিজেদের মধ্যে সংঘাত ও ক্ষমতার লড়াই বন্ধ না করলে পরাজিত ফেসিবাদী দিল্লির সহায়তায় ফিরে আসতে পারে। ইতিমধ্যে আসিয়া ধর্ষক মৃত্যুকে কেন্দ্র করে তারা ইউনূস সরকারকে উৎখাতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। রাইট? ওই যে দেখেন না, ওই যে সিপিবি যে মাঠে নেমেছে, ছাত্র ইউনিয়ন বা 8টা দল পুলিশের উপর হামলা করেছে ওই আসিয়া ধর্ষণ ইস্যুকে কেন্দ্র করে। এইভাবেই ডক্টর ইউনূসের বিরুদ্ধে মাঠে নামতে যাচ্ছে বা দাঁড়াতে যাচ্ছে আওয়ামী লীগ। অতএব এই পিনাকি ভট্টাচার্য যা বলেছেন ওটাই করতে হবে। সিপিবি, ছাত্র ইউনিয়ন, এই লাকি আক্তাদেরকে জয় বাংলা করে দিতে হবে, এদেরকে $20 দিতে হবে। তিনি জুলাই গণঅভ্যুত্থানে নারীদের বিশাল অংশগ্রহণের প্রশংসা করে এবং তারা আজ কোথায়? কেন আমরা তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছি? কেন তারা প্রয়োজনীয় রাজনীতির সামনের কাতারে আসতে পারছেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে নারীরা মসজিদে যেত, যুদ্ধ করত। আমরা নারীদেরকে সামনের কাতারে আনবো। যেমন জামাত ইসলাম, আমরা সমালোচনা করতে পারি, জামাত ইসলামী নারীদেরকে তারা মাঠে নামিয়েছে, মানববন্ধন করছে, তারা ব্রিটিশ হাইকমিশনের সাথে সাক্ষাৎ করে, ইফতার পার্টি করে, বিভিন্ন কিছু করবে। জামাত ইসলামের নারীদেরকে আপনারা সামনে দেখবেন। এছাড়া নতুন রাজনীতিতেও নারীদের হিউজ পার্টিসিপেশন সামনে আমরা দেখব। বিদ্যমান সংবিধানকে বাংলাদেশের নয় আখ্যা দিয়ে তিনি বলেন, এটা আমি শতভাগ একমত। এই সংবিধান ভারতের সংবিধান। অতএব ডক্টর ইউনূস সরকার যদি ইন দি লং রান এই সংবিধানকে বাতিল নাও করেন, অথবা গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান গৃহীত নাও হয়, আমাদের রাজনীতি থাকবে এই 72-এর ভারতের সংবিধান বাতিল করা, বাংলাদেশের সংবিধান রচনার দাবিতে। তাতে যদি আমাদের আরো 5, 7, 10 বছর লড়াই করতে হয়, আমরা সেটা করব। এই ভারতের সংবিধান আমরা মানি না। দেখেন, স্পষ্ট করেছেন ফরহাদ মাজার। তিনি বলেন, 70 নির্বাচন হয়েছিল পাকিস্তানের নতুন সংবিধান প্রণয়নের জন্য। স্বাধীনতার পর যে সংবিধান রচিত হয়েছে তার জন্য জনগণের ম্যান্ডেট ছিল না। এটা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের বিপরীত। সবাই আরো বক্তব্য দেন, লেখক ও অ্যাক্টিভিস্ট আরো অনেকে কথা বলেন। যাই হোক দর্শক, ফরহাদ মাজারের অনেক লিমিটেশনস রয়েছে, সব বিষয়ের সাথে একমত হতে হবে এটা জরুরি না। তার অনেক ক্রিটিক আমরা করব, তার ধর্মীয় চিন্তার সাথে কিছুতেই একমত নই, কিন্তু রাষ্ট্রচিন্তক হিসাবে কিছু কিছু বিষয়ে আমাদের বিপ্লবী চেতনার সাথে যা মিলে, সেখানে ফরহাদ মাজারের সাথে কোঅপারেট করতে আমাদের আপত্তি নেই।
তিনি যে একজন প্রথম সারির বা প্রধান সারির একজন রাষ্ট্রচিন্তক এবং বিশ্লেষক, এতেও কোনো সন্দেহ নেই। তো তার যে ভবিষ্যৎবাণী যে বিএনপি বঙ্গোপসাগরে ডুববে, এটা আমি বলে আসছি বেশ কয়েক মাস যাবৎ, এবং এটা সত্য।